আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কুন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তান যৌথ বাহিনী চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সাক্ষাৎ। পাকিস্তানের পক্ষ থেকে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ। মা ইলিশ রক্ষায় বিধিনিষেধ শেষ, সাগর নদীতে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। মোকাম ইলিশে সয়লাব। গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল হাসান সহ 11 অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে 11 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর 20 অনুচ্ছেদ পুনর্বহাল করতে সিইসিকে বিএনপির চিঠি। বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নতুন কুড়ির সেরা 10 পর্বে তৃতীয় দিনে দেশের নানা প্রান্তের মেধাবী শিশু কিশোরদের অংশগ্রহণ। নির্বাচনের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এক নামে 7টি মোবাইল সিম এবং পরবর্তীতে 2টিতে কমিয়ে আনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রাম্পের উপস্থিতিতে 100 বছরের বৈরিতা অবসানে থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি সই। এবং চট্টগ্রামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের টি-20 সিরিজ। সিআরবির নান্দনিক চত্বরে 2 অধিনায়কের ট্রফি উন্মোচন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ঢাকা সফররত পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা গতরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে নানা খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। জেনারেল মির্জা জানান, করাচি এবং চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং অদূর ভবিষ্যতে ঢাকা করাচি আকাশপথও চালু হবে। সাক্ষাৎকালে দুই পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার প্রবণতার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। এ সময় প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে গতকাল মধ্যরাত থেকে। দীর্ঘ 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও সরব ফিশারি ঘাটগুলো। আসতে শুরু করেছে নদী ও সাগরের মাছ। প্রাণ চাঞ্চল্য ফিরেছে হাটবাজারে। দীর্ঘ বিরতির পর আবারও সারা দেশের ন্যায় রাজধানীর বিভিন্ন বাজারে দেখা মিলছে রূপালী ইলিশের। নদ নদী ও সামুদ্রিক মাছ বাজারে আসায় কমে এসেছে সব ধরনের মাছের দাম। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের জন্য দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছিল সরকার। গতকাল মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও সারা দেশের ন্যায় রাজধানীর বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে রূপালী ইলিশ। এখন মোটামুটি স্বাভাবিক, আজকে যা বিক্রি করছে আজকে মোটামুটি স্বাভাবিক, মানে আগের তুলনায়, অবরোধের আগের তুলনায় বর্তমানের বাজার
কেজিতে মানে 100 টাকা 200 টাকা পর্যন্ত ডিফারেন্স আছে দামে। বিক্রেতারা বলছেন ইলিশ ধরা শুরু হলেও সে মাছ এখন পুরোপুরি বাজারে এসে পৌঁছায়নি। বাজারে ইলিশের চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। 400 গ্রাম সাইজ এগুলো বিক্রি করতেছে আপনার 1000 টাকা করে, 1000 আর যেমন 500 গ্রাম সাইজ আছে 1200, 600 গ্রামগুলো বেচি 1400, 700 800 গ্রাম 1700 1800, 1 কেজিটা বেচি 2000 2100 টাকা। এইরকম এক রাত্রে যা পাইছে তা আইছে, কালকে থেকে একটু বাড়বে, দাম আরো কমবে। দীর্ঘ বিরতির পর বাজারে ইলিশ আসার খবরে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকে বলছেন ইলিশের দাম দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দাম নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। বাজারে নতুন ইলিশ মাছ আসছে তো ওই জন্য কেনার জন্য আসছে ইলিশ মাছ। ইলিশের দামও এখন চরম দাম, 3200 টাকা কেজি, অনেক দাম চাচ্ছে। ছোট ইলিশের দাম আগে কম ছিল, এখন বাড়ছে দাম। দামটা আগের তুলনায় বেশি, সরবরাহ খুব কম। এই ইলিশ এখন আমাদের হাতের নাগালের বাইরে। দামটা যদি নিয়ন্ত্রণ হয়, সরবরাহটা যদি বাড়ে, তাহলে আমরা সবাই হয়তো ইলিশ খাইতে পারবো। সচেতন নাগরিকদের ভাষ্য, শুধু মা ইলিশ রক্ষায় পদক্ষেপ নিলেই হবে না, পরবর্তীতে জাটকা ইলিশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাম আছে একটু তুলনামূলক কম আছে, মাছের কোয়ালিটি তো ভালো না, মাছ ভালো না। এখন আগে যে মাছের স্বাদ হয়েছে এখন ওই মাছের স্বাদ হবে না। ডিম ছাড়ছে দেন না, মাছের লম্বা জাটকা ধরা বন্ধ করতে হবে, মানে যে ছোটো জালটা বানায় কারেন্ট জালটা ওইটা বন্ধ করতে হবে, ওইটা সরকার বন্ধ করতে হবে, তাই মাছ উৎপাদন বাড়বে। এই কাস্কি জাল বন্ধ, বয়কট এবং চায়না জাল এগুলো বন্ধ করতে হবে। আর এই জাটকার অভিযান দ্রুত চালু করতে হবে, তাহলে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহর মতে দেশের মানুষ মাছ খেতে পারবে। এদিকে বাজারে ইলিশ ও সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় দাম কমেছে চিংড়ি, কই, পাঙাশ, রুই, তেলাপিয়া সহ অন্যান্য চাষের মাছের। আকারভেদে এসব মাছের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। আজকে হঠাৎ করে ইলিশ ওঠা একটু অন্য মাছের দাম একটু কমছে। ইলিশের দামও দেখা যায় আজকে হঠাৎ অনেকদিন পর আসছে, এই কারণে পাইকারি কিনতে আসে। আবার 2-3 দিন গেলে ইলিশের দামও কমে যাবে। সাগর নদী এগুলো তো বন্ধ ছিল, এখন তো যেহেতু জাল ফেলাইতে পারতেছে, মাছের দাম তেমন একটা বাড়বে না, কম বেশি বাড়বে না। মাছ আমদানি বেশি হচ্ছে, মাছ ধরা হচ্ছে বেশি, সব ঘরে মাছ আছে, এর জন্য আমাদের মাছের দাম কম যাচ্ছে। আর অভিযানের আগে মাছ ছিল না বিধাই আমাদের কাছে কম মাছ ছিল বিধায় মাছের দাম বেশি গেছে। এখন মাছের আমদানি বেশি, মাছের দাম কম যাচ্ছে। গত কয়েকদিন আগে যে তেলাপিয়ার যে দাম ছিল আজকে কম, বা অন্যান্য মাছও স্বাভাবিকভাবে মোটামুটি। পাঙ্গাস 170 টাকা করে কেনা হয়েছে, বল 280 টাকা, রুই 280 টাকা, স্বাভাবিক আছে মোটামুটি দাম। ব্যবসায়ীরা বলছেন সামনের দিনগুলোতে ইলিশের সরবরাহ আরও বাড়বে এবং দাম কমে আসবে, পাশাপাশি অন্যান্য মাছের দাম আরও কমবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 2 নভেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে আজ 12তম দিনে সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। আজ মামলার 20তম সাক্ষী প্রত্যক্ষদর্শী আব্দুস সালামের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল 1। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল হাসান সহ 11 অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে 11 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে একই ট্রাইব্যুনাল। এছাড়া গুমের অপর 2 মামলায় অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ মোট 30 জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী তারিখ 20 নভেম্বর থেকে পিছিয়ে 23 নভেম্বর এবং জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে করা মামলার তারিখ 5 নভেম্বর থেকে পিছিয়ে 24 নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 1। নির্ধারিত তারিখ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল। তার 2টি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং শুরু হয়েছে। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে, সেজন্য আমরা 2 মাস সময় চেয়েছি। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। এই বিবিধ মামলা থেকে যে 2টি মামলা ট্রাইব্যুনালে এসেছে, সে 2টি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর।
প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আরেকটি মামলায় আমরা তারিখ পরিবর্তনের আবেদন করছি, সেটা হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি 4 জন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল, সেখানেও 2 জন সামরিক কর্মকর্তা আছেন। সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম, সেটির তারিখ ছিল 5 নভেম্বর, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এর আগে সকালে এ সকল মামলায় গ্রেফতার করা মোট 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয়। তাই আরপিওতে পূর্বের অবস্থা বহাল করার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই আবেদন দেয়। আবেদন দেওয়ার শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, আইপিওর 20 নম্বর অনুচ্ছেদে সরকার যে সংশোধনী এনেছে তার সাথে একমত নয় বিএনপি। এক্ষেত্রে আগের নিয়ম ফেরত চায় দলটি। তিনি বলেন, আরপিওর 20 অনুচ্ছেদ পুনর্বহাল করতে তারা ইসির পাশাপাশি আইন উপদেষ্টাকেও বিষয়টি অবহিত করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অতিরিক্ত নদী দূষণ, প্লাস্টিক ও মাছ ধরার জালের কারণে মিঠা পানির ডলফিন বা শুশুকের আবাসস্থল নষ্ট হচ্ছে। এর জন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন। আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ওয়াইল্ড লাইফ কনভারসেশন সোসাইটির কান্ট্রি ডিরেক্টর ও ডলফিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী ভালো থাকলে মানুষ ভালো থাকবে, এই ভাবনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আলোচনা সভায় জানানো হয়, চলতি বছর ৩,৩৮৩ কিলোমিটার নদীর অংশ জরিপ করে দেশে ২,০৮২টি শুশুক গণনা করা হয়েছে। চলছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত সেরা 10 পর্ব। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা শত শত মেধাবী শিশু কিশোর দীর্ঘ প্রস্তুতি আর অগণিত স্বপ্ন বুকে নিয়ে পৌঁছেছে তাদের কাঙ্ক্ষিত মঞ্চে নতুন কুড়ির সেরা 10-এ। 3টি ধাপের পর প্রতিযোগিতা পেরিয়ে এখন তারা দাঁড়িয়ে আছে চূড়ান্ত লড়াইয়ের দ্বারপ্রান্তে। কেউ গানে, কেউ নাচে, কেউ আবৃত্তিতে। সবাই একটাই লক্ষ্য নিয়ে এসেছে, নিজের সেরাটা দিয়ে স্বপ্নকে ছুঁয়ে দেখার। বিস্তারিত জানাচ্ছেন শাবনা স্মৃতি। চলছে নতুন কুড়ি সেরা 10 পর্ব। দেশব্যাপী বাছাই ও চূড়ান্ত নির্বাচনের পর এবার মূল মঞ্চে 279 জন প্রতিযোগী। আবৃত্তি, উচ্চাঙ্গ নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও দেশাত্মবোধক গান, এই 4 বিষয়ে চলছে তৃতীয় দিনের সেরা 10 পর্বের প্রতিযোগিতা। তৃতীয় দিনে অংশ নিয়েছেন 56 জন প্রতিযোগী। আমার খুব ভালো লাগছে যে আমি এত দূর আসতে পারবো, আর যদি না টিকে তাহলে আমার মন খারাপ না, পরবর্তীতে আরও ভালো করে চেষ্টা করতে হবে। আঞ্চলিক ও বিভাগীয় চূড়ান্ত বাছাই পর্ব পার হয়ে আমি এইটুকু এসেছি, আমার অনেক ভালো লাগছে। আমি এতগুলো রাউন্ড পার হয়ে সেরা 10 রাউন্ডে আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। নতুন কুড়ি নতুনভাবে আবার পথ চলা শুরু করেছে, তার এই জয়যাত্রা অব্যাহত থাকুক। আমাদের বাচ্চাগুলোর তাদের মেধা, তাদের পরিশ্রম, সেটার এখানে পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষাটা আসলে তাদের জীবনের জন্য অনেক বড় একটা অ্যাসেট হয়ে থাকবে। মা হিসেবে খুবই আনন্দিত এবং গর্বিত। আর আসলে এত বছর পরে নতুন করে মতো একটা চমৎকার একটা আয়োজন বাচ্চাদের জন্য আবার শুরু হয়েছে, এটা আমাদের জন্য সত্যি আনন্দের ব্যাপার। আমিও ছোটবেলায় টিভিতে দেখেছি, পরে এখন আমার বাচ্চা এত দূরে আসলো, তা সব মিলিয়ে ভালো লাগছে। বাচ্চাদের মুখে একদিকে আনন্দ, অন্যদিকে রয়েছে চিন্তা। নিজের পারফরমেন্স দিয়ে বিচারকদের মুগ্ধ করার চেষ্টা সবারই।
ফাইনালে না যেতে পারলেও আমার মন খারাপ করা লাগবে না। পরের বছর আবার যখন হবে আমাকে আরও অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়ে এখানে আসতে হবে। অনেক প্র্যাকটিস করেছি। আমার বাবা মা, আমার কবিতার স্যার আমাকে অনেক সাহায্য করেছেন। অনেক কষ্ট করে আমি এখানে পার করে এসেছি। আমার যদি কবিতা ভালো হয় তাহলে তো আমি অবশ্যই ফাইনাল রাউন্ডে যেতে পারবো। আগামী 29 অক্টোবর পর্যন্ত চলবে এই সেরা 10 পর্ব। এখান থেকে প্রতিটি বিষয়ে নির্বাচিত সেরা 5 জন করে প্রতিযোগী অংশ নেবে গ্রুমিং ও ফাইনাল পর্বে। বিচারকরা মুগ্ধ শিশু কিশোরদের অসাধারণ পরিবেশনায়। এই আয়োজনটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ আমাদের যা কিছু অর্জন হয় শেষ পর্যন্ত শিশু থেকে সেটিকে তুলে আনার একটা খুবই প্রয়োজন আর কি। শিশুরা যদি ভালো করে কোনো বিষয়ে তো সেটি সমাজে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। চর্চা যে করছে তারা সেটা এগিয়ে যাচ্ছে, মোটামুটি সকলেই ভালো। তার ভিতর থেকে আমাদের তো যাচাই করতে হয়। যাচাইয়ের ভিতরে আমরা দেখি যে কিছু কিছু শিল্পীরা একই স্ট্যান্ডার্ড, কিন্তু তখন মার্কিং করতে হয় আমাদের সূক্ষ্মভাবে। শিশু কিশোরদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির উপর যে প্রভাব বিস্তার করছে সেটা একটা আমাদের অনেক বড়। নতুন প্রজন্ম বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং সঙ্গীত সম্পর্কে জানতে পারছে এবং সেই জানাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করছি। এই ধরনের প্রতিযোগিতার আয়োজন যেন থেমে না থাকে, এটা যেন সচল অবস্থায় থাকে আগামী বছরগুলোতেও, এবং বিভিন্ন বিভাগে জেলায় যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় মাঝে মধ্যে, তাহলে আমার মনে হয় যে আরও অনেক অনেক প্রতিভা উঠে আসতে পারবে। নতুন করে সেরা 10 পর্ব চলবে টানা 6 দিন। এরপর জানা যাবে কারা যাচ্ছে গ্রুমিং পর্বে। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি, যেখানে সারা দেশের শিশু কিশোররা স্বপ্ন দেখে একটি আলোকিত ভবিষ্যতের। কারণ প্রত্যেকে মনে করে নতুন কুড়ির মঞ্চ থেকে একদিন এগিয়ে যাবে অনেক দূর। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। বর্তমানে এক নামে 10টি সিম ব্যবহার করা গেলেও নির্বাচনের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তা 7টি এবং পরবর্তীতে তা পর্যায়ক্রমে 2টিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় ফায়ার স্টেশনগুলোতে মাঝে মাঝে মহড়া করা হবে। কোথাও পোস্টিং বাণিজ্যের অভিযোগ থাকলে সেটা জানাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সোশ্যাল মিডিয়ায় যাতে গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ায় সে ব্যাপারেও গণমাধ্যমের সহায়তা চান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই আমরা চাচ্ছি যে এই সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। দেখি তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো, হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। গত সপ্তাহে মিলে প্রায় 3টা বড় ধরনের ফায়ার দুর্ঘটনা হয়েছে। এগুলি ক্ষেত্রে একটা আপনারা সবাই একটু সচেতন করবেন, যেহেতু ফায়ারটা তো একটা দুর্ঘটনা, এটা কিন্তু নিজেদের একটু সচেতনতা থাকা দরকার। এবং আপনাদেরকেও নিজস্ব যে অফিসগুলি আছে ফায়ার এক্সটিংগুইশার, এই ফায়ার এক্সটিংগুইশারগুলো আপনাদের নিজস্বগুলিও যেন কাজ করে কিনা, আর এটা নিয়ে আপনারা একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিসও করবেন। আর ফায়ার ব্রিগেডও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে 2-1টা জায়গায় তারও একটা মহড়া করবে এইগুলির ব্যাপারে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর সিআর আবরার। সম্মেলনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের 5 শতাধিক গবেষক অংশ নিচ্ছেন। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে 17তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আজ বিকাল থেকে শুরু হয়েছে। 3 দিনের সম্মেলনের প্রতিপাদ্য স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের আন্তঃবিষয়ক সমন্বয়। সিবাসুর অডিটোরিয়ামে সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার।
সিবাসুর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম, স্টেট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার হোসাইন খান। কিনোট স্পিকার ছিলেন যুক্তরাজ্যের গবেষক প্রফেসর ডক্টর আলাস দাইর অ্যালেক্স জ্যাকুক। 3 দিনের এই বৈজ্ঞানিক সম্মেলনে পশু, ব্লু ইকোনমি, খাদ্য নিরাপত্তা ও প্রক্রিয়াজাতকরণ, জেনেটিক সহ একাধিক আলোচ্য বিষয়ে চিন্তা ও গবেষণা তুলে ধরা হবে। 17তম আন্তর্জাতিক কনফারেন্স, যেটা আমার 17 ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স, আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে আমাদের এটা একটা ট্রেডিশন। আমরা অনেকগুলো আমাদের ইউনিক ডেভেলপমেন্ট আছে, তার মধ্যে কনফারেন্স এটা একটা। তো আমরা সেটা আমাদের প্রায় দেশ বিদেশ থেকে আমাদের 500 পার্টিসিপেন্ট এই কনফারেন্সে অংশগ্রহণ করেছে। আগামী 2 দিন আমাদের সায়েন্টিস্টরা তারা প্রায় 165টার মতো পেপার প্রেজেন্ট করবে। তার মধ্যে হচ্ছে 57 ওরাল প্রেজেন্টেশন এবং 63 হচ্ছে আপনার পোস্টার প্রেজেন্টেশন। তো এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের সায়েন্টিস্টরা তারা নিজেদের ভিতর ইন্টারেকশন করবে এবং ফার্দার রিসার্চ ডেভেলপমেন্ট এটা নিয়ে তারা আলাপ আলোচনা করবে। এসব গবেষণা ও বিচার বিশ্লেষণ জাতীয় উন্নয়ন, অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের যে সমস্ত ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলিকে সায়েন্টিফিক্যালি বা বৈজ্ঞানিকভাবে সমাধানের পথ খোঁজা। একটা বিশেষ বিষয় হলো যে এককভাবে কোনো বিশেষ প্রফেশন এই সমস্যার সমাধান করতে পারবে না। আমাদের সমস্যা স্বাস্থ্যের, আমাদের সমস্যা খাদ্য উৎপাদনের, আমাদের সমস্যা নিরাপদ খাদ্যের, আমাদের সমস্যা আমাদের পরিবেশকে সুরক্ষা করা। এইগুলি একটার থেকে আর একটার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে আমরা যদি মনে রাখি তাহলে বৈজ্ঞানিকভাবে এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কাজ করতে হবে। সিবাসু গত 2003 সাল হতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সিবাসুতে 17তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে 5 শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন। সম্মেলন উপলক্ষে সিবাসু ক্যাম্পাসে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা। আজ সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই শান্তি চুক্তি স্বাক্ষর হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এ সময় উপস্থিত ছিলেন। গত গ্রীষ্মে সীমান্তে ক্রমবর্ধমান সহিংসতার পর কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতি আসে ট্রাম্পের হস্তক্ষেপের পর, যিনি 2 দেশের নেতাদের সঙ্গে কথা বলে সতর্ক করেছিলেন যে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্য চুক্তি করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া সফর করছেন। আজ সকালে তিনি মালয়েশিয়া পৌঁছান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন। এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর আজ আসিয়ানভুক্ত 11তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় অর্ধ শতাব্দী আগে পর্তুগিজ উপনিবেশ হিসেবে থাকা অবস্থায় এই ব্লকে যোগ দেওয়ার স্বপ্ন দেখে আসছিলেন দেশটির স্বাধীনতা সংগ্রামের নায়ক ও বর্তমান প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় 1,40 লাখ জনসংখ্যার ছোট এই দেশটি এশিয়ার সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর একটি। প্রায় $2 বিলিয়ন অর্থনীতি নিয়ে তাদের অবস্থান আসিয়ানের মোট $3.8 ট্রিলিয়ন জিডিপির তুলনায় খুবই ক্ষুদ্র। দীর্ঘ 14 বছরের অপেক্ষার পর অবশেষে সংগঠনটির পূর্ণ সদস্যপদ পেল পূর্ব তিমুর, যদিও এতে আসিয়ানের অর্থনৈতিক চিত্রে বড় পরিবর্তন আসবে না বলে মনে করা হচ্ছে। তবুও এটি দেশটির প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা এবং প্রধানমন্ত্রী জানানা গুসমাওয়ের জন্য এক ঐতিহাসিক বিজয়। ইসরায়েল শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজার ওপর বোমা ফেলছে না, বরং যে মানবিক সহায়তা তারা অনুমোদনের কথা বলেছিল সেটিও আটকে দিচ্ছে। এদিকে ট্রাম্প জানিয়েছে গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শীঘ্রই মোতায়েন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী। অপরদিকে যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন শহরে রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক রোবট মোতায়েন করেছিল ইসরায়েল, যা বিস্ফোরিত হয়ে এখনও অনেক লোক মারা যাচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
প্রতিদিন অন্তত ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা ছিল, কিন্তু ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র ৯৮৬টি ট্রাক ঢুকেছে, যা প্রতিশ্রুতির মাত্র ১৫%। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে তাদের নিজস্ব মাত্র ৫৩০টি ট্রাককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। জাতিসংঘের সংস্থা UNRWA এর ৬,০০০ ট্রাক সীমান্তে অপেক্ষমান, কিন্তু একটিকেও ঢুকতে দেয়া হয়নি। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র জানান গাজা শহরে এখনও কোনো বড় ত্রাণ কাফেলা প্রবেশ করতে পারেনি। গাজার উত্তরাংশে অনাহারে রাখার ইসরায়েলি নীতি এখনও বহাল রয়েছে। মিশরের সঙ্গে একমাত্র সংযোগস্থল রাফা সীমান্ত এখনও বন্ধ। আল জাজিরা এক গাজাবাসীর বর্ণনায় পরিস্থিতি জানায় এভাবে, এই যুদ্ধবিরতি আসলে এক অনন্ত যুদ্ধের ক্ষণিক বিরতি ছাড়া আর কিছুই নয়, একটি নীরব মুহূর্ত যা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা দ্রুত এগোচ্ছে এবং সেখানে খুব শিগগিরই একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে। ট্রাম্প জানান প্রয়োজন হলে কাতার শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক, তবে তিনি হামাসকে সতর্ক করে বলেন জিম্মিদের মৃতদেহ দ্রুত ফেরত দিতে হবে, তা না হলে এর পরিণতি ভোগ করতে হবে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েলি বোমার আঘাতে ক্ষতবিক্ষত গাজার নিজ এলাকায় ফিরেছেন আয়মান কাদোরা। পরিবারের জন্য একটি অস্থায়ী তাঁবু টানাতে গিয়ে এক অবিস্ফোরিত সাজোয়া বিস্ফোরক যান খুঁজে পেয়েছেন এই ফিলিস্তিনি। আয়মান কাদোরা ১ মাস আগে খান ইউনিসে নিজের বাড়িতে ফেরেন। তিনি বলেন তার প্রতিবেশীর বাড়িতেও একটি বিস্ফোরক ভর্তি যন্ত্র পাওয়া গেছে। গাজার বিভিন্ন শহরের রিমোট নিয়ন্ত্রিত এসব বিস্ফোরক রোবট মোতায়েন করেছিল ইসরায়েল। সীমা শারমিন, বিটিভি নিউজ। কানাডার উপর আরও ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপন প্রচারের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশ যুক্তরাষ্ট্রে অর্থের বিনিময়ে এই বিজ্ঞাপন চালিয়েছে। ট্রাম্প ওই বিজ্ঞাপনটিকে প্রতারণা বলে অভিহিত করেন এবং বেসবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বিজ্ঞাপনটি সরিয়ে না নেওয়ায় কানাডীয় কর্মকর্তাদের সমালোচনা করেন। কানাডার উপর সাধারণভাবে ৩৫% শুল্ক আরোপ করা আছে যুক্তরাষ্ট্র। এই 10% যোগ হলে তা ৪৫% দাঁড়াবে। কানাডার মোট রপ্তানির ৩/৪ বিক্রি হয় যুক্তরাষ্ট্রে, আর কানাডার গাড়ি উৎপাদনের প্রধান কেন্দ্র অন্টারিও প্রদেশেই উপস্থিত। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪,৩89.26, যা গতকালের চেয়ে শতকরা 0.16 ভাগ কম। এছাড়া সিএসি ৩০-এর মূল্যসূচক দাঁড়ায় ১২,৭38.83, যা গতকালের চেয়ে শতকরা 0.08 ভাগ কম। আজ ১৮৮টি কোম্পানির ১৬,৭২,৭৭৬টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ১১,৪৭,২১,০০০ টাকারও বেশি। এর মধ্যে ৭৫টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ৯২টির কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট। আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজ। আজ চট্টগ্রামের ঐতিহাসিক ও নান্দনিক সিআরবি চত্বরে উন্মোচন করা হলো সিরিজের ট্রফি। বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন শেষে দুই অধিনায়ক ফটো সেশনে অংশ নেন। আগামীকাল থেকে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে টি-20 সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এদিকে টি-20 সিরিজকে সামনে রেখে গতকাল থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল অনুশীলন করে। এর আগে ঢাকায় সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। টি-20তেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এবারে আবহাওয়ার খবর।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকালে ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, আমি আবার বলছি ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা৫৪ এবং সূর্যাস্ত ৫টা১৯ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ৩টা৩৪ জোয়ার সকাল ১০টা৮ পরবর্তী ভাটা শুরু হবে বিকেল ৩টা৫৭ এবং জোয়ার শুরু হবে রাত ১০টা২২